স্বাগতম সবাইকে টিভিএস মার্কেটসে। আজকে আমরা কথা বলবো মিউচুয়াল ফান্ড নিয়ে। আমাদের আমন্ত্রিত অতিথি হয়ে এসছেন ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর এবং বাংলাদেশ মিউচুয়াল ফান্ড অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জনাব ওয়াকার আহমেদ চৌধুরী। ওয়াকার ভাই, আপনাকে স্বাগতম। আপনাকেও। মিউচুয়াল ফান্ড আমাদের টোটাল মার্কেটের এত ছোট একটা পোর্শন, এটা হয়তো বেড়েছে ২৫০০ কোটি টাকা থেকে গত এই ১২-১৩ বছরে ১৬,০০০ কোটি টাকা হয়েছে। ডু ইউ থিঙ্ক এটা যথেষ্ট বেড়েছে? নট এট অল। আমি যদি আরেকটু বলি, আমাদের জিডিপি এখন হলো যে $430 বিলিয়ন, আর জিডিপির around 12% is capital market. Vis-a-vis Indian economy, India's GDP is 10 times more than ours. And India-te 65% of their GDP is into capital market. আমি যখন আমাদের ক্যাপিটাল মার্কেটেরই যেটা 12% অফ আর জিডিপি, সেটা অনলি 1%। এখন বন্ডটাকে ইনভেস্টমেন্ট ইয়েতে বাইরে রাখার পরে এখন আমরা 1% এসছি। তো হ্যাঁ, 2008 থেকে যেটা ২৫০০ ছিল, এখন ১৬,৫০০। নাম্বারটা শুনতে ভালো লাগে, কিন্তু এইটা কিন্তু ১,৬০,০০০ কোটি টাকা হওয়া উচিত ছিল। এবং আমাদের এই 1% থেকে যদি 10%-এ চলে যাই অফ দ্য মার্কেট ক্যাপ, অর্ধেক ঝামেলা কিন্তু মার্কেটের অর্ধেক ঝামেলা মিটে যাবে। কেন বলছি? এই মার্কেটে কিন্তু 80% আর রিটেল ইনভেস্টার্স, অ্যান্ড মিউচুয়াল ফান্ড কিন্তু রিটেল ইনভেস্টারদের জন্য, যাদের সাধ্যের কমি আছে ইন টার্মস অফ ডুইং আ রিসার্চ, ভ্যালু রিসার্চ মানে ইয়ে না, কিন্তু আপনার হিয়ারসে না, রিসার্চ হলো যেটা আমরা আমাদের টিম দেখবে একটা ইন্ডাস্ট্রিতে কোন ইন্ডাস্ট্রিতে ভালো, কোন ইন্ডাস্ট্রির গভর্নেন্স কীরকম, কোন কোম্পানির গভর্নেন্স কীরকম, অপারেটিং কস্ট কীরকম, তাদের নেটওয়ার্থ কীরকম, হু আর দেয়ার প্রমোটার্স, হু আর দেয়ার ডিসিশন মেকার্স, ম্যানেজমেন্টের টপ ম্যানেজমেন্ট কারা আছে, ওদের ওপিএসটা কীরকম, তো এবং ওয়াই, এগুলি করার পরে আমরা কিন্তু করি ওয়াই উই উইল ইনভেস্ট ইনটু দিস কোম্পানি আর নট ইনক্লুড। আমরা সিটি ব্যাংক কিনবো, কিন্তু আমরা অন্য কোনো ব্যাংক থেকে আমি যদি সিটি ব্যাংক কিনবো বা ব্র্যাক ব্যাংক কিনবো, কারণটা কী? তারপর ইন্ডাস্ট্রি দেখবো যে ইন্ডাস্ট্রির গভর্নেন্সটা কীরকম, কোন সেক্টরের। তো মিউচুয়াল ফান্ডে আমরা অ্যাজ এ ফান্ড ম্যানেজার আমরা কিন্তু একটা লিমিটেশন থাকে, আমরা যে কোনো স্টকের আমাদের AUM-এর 10% বেশি, ম্যাক্সিমাম বেশি ইনভেস্ট করতে পারি না, বা সেক্টরে 25%-এর বেশি আমরা ইনভেস্ট করতে পারি না। কিন্তু তো সেখানে কিন্তু একটা রিটেল ইনভেস্টরদের মেইন জিনিসটা কিন্তু আমরা ওদের লক্ষ্যটা কিন্তু আমরা দেখি, কিন্তু কারণ আমাদের যে ইউনিটটা কিনে কোন একটা ইনভেস্টর, ওটার মধ্যে কিন্তু তারা হয়তো যে কোনো একটা তাদের সাধ্যের লিমিটেশন আছে, তাদের ভ্যালু রিসার্চ হয়তো ভালো বুঝবেন না, সেটা ওদের যে ওদের ইয়েটা যেন একটা হয়তো ওনার হয়তো একটা সমাজ ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে হয়তো উনি বেশি শেয়ারে নাও ঢুকতে পারেন। কিন্তু আমাদের ইউনিটটা কিনলে ওইটার মধ্যে কিন্তু যেহেতু এটা ওয়েটেড অ্যাভারেজ ইউনিট প্রাইসটা, সেখানের মধ্যে সিটি ব্যাংক থাকবে, ব্র্যাক ব্যাংক থাকবে, স্কোয়ার ফার্মা থাকবে, বেক্সিমাম ফার্মা থাকবে, BAT থাকবে, ওই ধরনের স্টকগুলি থাকবে। এবং এটার সমষ্টি এবং বিভিন্ন বন্ডে ইনভেস্টমেন্ট বা অন্যখানে ইনভেস্টমেন্ট, ওইটার যে বেনিফিটটা তারাই পাবে। এবং আমাদের লাভের 70% কিন্তু দিয়ে দিতে হয় আমাদের অ্যাজ এ ডিভিডেন্ড টু আওয়ার ইনভেস্টার্স। তো তারাই তো বেশি লাভবান হয়। তো আমরা যদি এখান থেকে 1% থেকে 10% যদি চলে যাই, এবং আমাদের এখানে সম্ভব, যেখানে $430 বিলিয়ন ইকোনমিতে 160 কোটি টাকা এই আমাদের সাইজটা হওয়াটা, কিন্তু এটা কিন্তু খুব, ইট ইজ ভেরি মাচ পসিবল। এবং আমরা SEC প্রেজেন্ট রেজিমকে আমরা অনেকভাবে আমরা নিজেরাই বলেছি, ফ্রম ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি আমরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে গিয়েছি যে কী ধরনের মেজার নিতে হবে, নিলে এবং এটার বেনিফিট কারা পাবে। তো সেটা কিন্তু আমরা কিন্তু এখনও ফাইট করে যাচ্ছি। আমাদের মেইনলি কিন্তু লাভবান হবে কিন্তু ইনভেস্টররা, রিটেল ইনভেস্টররা। পলিসি মানে
স্ট্রাকচার এগুলোতে কিছু সমস্যা আছে, এগুলোতে আমরা জি, পরে আসছি। জি। তার আগে একটা আমাদের যারা রিটেল ইনভেস্টর নিজেরা যারা স্টক মার্কেটে ট্রাই করেন তাদের সাথে কথা বললে আমরা বেশিরভাগ সময় দেখতে পাই, যেমন আপনাদের ফান্ডগুলো, আপনার এই যে 300-400 কোটি টাকা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট অ্যাসেট ম্যানেজার্স ইন দিস মার্কেট, ইন্টিগ্রিটি চেষ্টা প্লাস করছি। পারফরমেন্স সব চেষ্টা থেকেই করছি। ইটস এ গুড নেম ইন দ্য ইন্ডাস্ট্রি। তো আপনারা রাফলি আমি দেখলাম যে 5 ইয়ার্সে টাকা ডাবল করে দিচ্ছেন, অ্যান্ড সবাই যেটা বলে যে আমার তো অ্যাসেট ম্যানেজারের দরকার নেই, যে আই ক্যান ডু ইট ফ্রম সঞ্চয়পত্র, ফ্রম ল্যান্ড, ফ্রম আপনার এই কথাটি বলে যে তাদেরকে যদি অ্যাট্রাক্ট করা না যায় দেন ইউ হ্যাভ টু কেটার টু লাইক ব্যাংকস যারা আপনার এখানে ইনভেস্ট করবে, মিউচুয়াল ফান্ড কিনবে, এবং হচ্ছেও কিন্তু তাই। তো আপনাদের এই যে রিটার্ন পারফরমেন্সটা কি এর চাইতে ভালো করা সম্ভব কিনা টু অ্যাট্রাক্ট দেম, অর ইউ নিড সামথিং এলস? এই মার্কেটে যেহেতু আমি বলছি যে দিস ইজ শুধু আপনি না, আমি ইন্ডাস্ট্রি না, কথা না, বলছি। আমি কোনো ডিফেন্সিভ হচ্ছি না, কিন্তু আমি Right. যেটা প্র্যাকটিক্যালি বলছি, দিস ইজ আ ফ্রন্টিয়ার মার্কেট, নট ইভেন অ্যান ইমার্জিং মার্কেট। এবং ফ্রন্টিয়ার মার্কেটের সবগুলি এলিমেন্টই কিন্তু এই মার্কেটে আছে। রিটেল ইনভেস্টার্স বেশি থাকবে, সেটা আমাদের আছে। এখানে লট অফ গসিপ থাকে, ধরনের স্পাইস থাকে। আগে ধরেন আমরা 95 বা 96 দেখেছি আমরা শেয়ার সার্টিফিকেট ছিল সোনার হরিণ। এখন ওই সার্টিফিকেটটা নাই, আমরা এখন অনলাইনে চলে গেছি। কিন্তু একটা অনলাইনে এটা আপনার ইয়ে অ্যাকাউন্ট থাকে, ওখানের মধ্যে ট্রান্সফার হচ্ছে। কিন্তু ওই যে ভিতরে যে এগুলি আছে, রিউমার্স বলেন যা আছে, সব কিছু এই মার্কেটে আছে কিন্তু। আর তাছাড়া হলো যে ইয়েস, আমি 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 স্বীকার করে নিচ্ছি আমাদের আমাদের মধ্যেই কিছু যে দুঃখজনক ঘটনা ঘটে গেছে, যেটা এটা কিন্তু দরকার ছিল না। কিন্তু এটা মেইনলি কিন্তু গভর্নেন্সের ব্যাপার। কিন্তু গভর্নেন্সটা যদি ঠিক থাকে, এটা কিন্তু ইজিলি রিকভার করে থাকে। আমি আপনাকে বলছিলাম একটু আগে যে যখন মানুষে দেখে, আপনি জুরাসিক পার্কের যদি আসি, দেখবেন যে যখন বার্ব ওয়্যারটা ঠিক ছিল, তখন কিন্তু কোনো ডাইনোসর কিন্তু এটাকে ক্রস করেনি। কিন্তু ক্রস করে তখন যখন দ্য সিস্টেম ফেইল্ড। কিন্তু সো সেখানেই যখন সিস্টেমে ফেইল থাকে, তো এটা কিন্তু আমাদের সবাইকে একটা দায়িত্ব। কিন্তু এখন একটা দায়িত্ব যে সবাইকে আমাদের নিজের জায়গা থেকে আমাদের কিন্তু এই জায়গা গভর্নেন্স বলেন, কারাপশন বলেন, এই পার্সোনাল গ্রিড বলেন, এগুলিকে ধরতে হবে। ডেফিনেটলি যে অ্যাসেট ম্যানেজার আপনার এমবেজলমেন্ট করেছে 50টা থেকে 52টা লাইসেন্স আছে, কিন্তু সবাই কি নো, এই 2-3 জনের জন্য কেন এন্টায়ার মার্কেট উইল আমরা এখান থেকে ফ্রম দ্য অ্যাসোসিয়েশন আমরা কিন্তু বলেছি, কিন্তু গিভ আস এ কোয়াজি রেগুলেটর আমরা অ্যাসোসিয়েশন থেকে ফিক্স করে দিব যে কি মানে একটা মডেল, অপারেটিং মডেল তৈরি করে দিব। এবং আমাদের ব্যবসার জন্যই কিন্তু আমরা কিন্তু এটা করতে রাজি আছি। কিন্তু এবং এটার সঙ্গে এসএসসিরও দায়িত্ববোধ আছে। মিউচুয়াল ফান্ডে কিন্তু 4টা ভাগ আছে কিন্তু। জি, ট্রাস্টি, তারপরে আপনার কাস্টোডিয়ান, রাইট। অ্যাসেট ম্যানেজার তো কিন্তু মানে এক্সিকিউশন করে কিন্তু, বাট আপনার ধরেন প্রমোটার বলেন, স্পন্সর বলেন, ইনভেস্টর বলেন, প্রাইভেট প্লেসমেন্ট হোল্ডার বলেন, তাদের ইন্টারেস্ট দেখার জন্য কিন্তু ট্রাস্টি আছে। এবং ট্রাস্টির দায়িত্ব হলো যে তারা কিন্তু গভর্ন করে কিন্তু, এবং প্রতি 3 মাস অন্তর আমাদের রিপোর্টিং করতে হয়। কিন্তু কাস্টোডিয়ান আছে, যার কাছে সমস্ত ফিজিক্যাল নন ট্যাঞ্জেবল অ্যাসেটগুলি সব কাস্টোডিয়ানের মাধ্যমে যেমন ফ্রড যে করেছে তার ক্ষেত্রে দেখা গেছে ট্রাস্টিয়ান প্রত্যেকেই, ইভেন অডিটর, তারা তাদের ডিউটিতে ফেল করেছে, রাইট, করেছে, এবং দে উইল ফেস দ্য মিউজিক ডেফিনেটলি। আমার প্রশ্নটা ছিল রিটার্ন। হ্যাঁ, ইটস নট গভর্নেন্স এন্ড এগুলো সবার প্রবলেম না, হাতে গোনা চোর আসলে সবাই হয় না একটা সমাজে, ঠিক একই কথা। কিন্তু যারা ভালো, আপনারা গুড অ্যাসেট ম্যানেজার্স, তাদের পারফরমেন্সটা আরেকটু ইমপ্রুভ করার কি কোনো সুযোগ আছে কিনা? উই আর নট হুডিনি কিন্তু। ওকে, যেই মার্কেট আমি যদি 2011 থেকে বলি, 11 থেকে 23 পর্যন্ত, এই পর্যন্ত আমি এখন যদি দেখি, এই গত 12 বছরের মধ্যে মাত্র 2 বছর উই হ্যাড বুল ইয়ার, 2017, আর এটা ছিল 2021 জুন থেকে 2022 সেপ্টেম্বর পর্যন্ত। এই 2 বছর ছাড়া দুনিয়ার কোনো মার্কেটে নাই
যে এরকম প্রলংড ডিপ্রেসড মার্কেট থাকে, কোনোখানে নাই কিন্তু। Now you can talk about Ukraine war, you can talk about COVID, but this is the truth and nothing but the truth. কখনো হয় নাই কিন্তু। সো উই নিড টু গো ইনটু দিস। তারপরে যে আমরা যে এই মার্কেটটাকে বিট করছি, এটা ক্রেডিট কিন্তু কেউ দিচ্ছে না কিন্তু। দ্যাটস অলসো ট্রু। যে বছর মার্কেট 9% পড়েছে, আমি বেশিরভাগ ফান্ড দেখেছি কেউ পজিটিভ, কেউ 1-2%। আপনি গত মার্কেট দেখেন, এই বছরটা দেখেন না, 60% মার্কেট পড়েছে। ওকে, দিস ইজ দ্য রিয়ালিটি। উই ডিপ্লিটেড আমাদের ফান্ডের সাইজ ফ্রম আমরা ফ্রম 400+ কোটি টাকা থেকে 100 কোটি টাকা নেট। আমি জাস্ট কোনো ইয়েতে মানে জাস্ট বলছি আর কি। তারপরে তো আমরা তো উই হ্যাভ জেনারেটেড এই যে মার্কেটটা যে পড়েছে, এটা তো আমরা তো মার্কেটের ভিতরের মানুষ কিন্তু। এবং মার্কেটে পড়েছে কোন স্টকগুলো, এই যে লাস্ট যদি 8-9 ইয়ার্স আমরা পড়েছে দেখেন, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, বিএটি, গ্রামীণ ফোন, রবি, এই শেয়ারগুলি পড়েছে কিন্তু। আপনি দেখেন প্রথম আমরা ফরেন ইনভেস্টর নিয়ে কথা বলছি, 2017 থেকে কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট হ্যাজ ডিক্লাইন্ড। দিস ইজ দ্য রিয়ালিটি। ওয়াই? ওই সময় যখন যখন ইকোনমি একটা টার্মোয়েল চলছিল, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমি বাইরের কথা বলছি না, ইন্ডিয়া বলছি, পাকিস্তান, থাইল্যান্ড, এই ধরনের দেশ, মালয়েশিয়া, প্রত্যেকটা দেশে কিন্তু আপনার ডিভ্যালুয়েশন হয়েছিল কারেন্সি এগেইনস্ট ডলার। সেখানে আমরা কিন্তু আমাদের সেন্ট্রাল ব্যাংকের পলিসি ছিল 2-3%, তার বেশি হবে না। যার জন্য এই ফরেন ইনভেস্টর কিন্তু কখনো ওরা চায় যে ফ্রি মার্কেট ইকোনমি। মার্কেট শুড বি গিভেন টু টু রান বাই ইটসেলফ। ইউ ক্যানট ডু, আপনার জাগলারি করতে পারবেন না কিন্তু, আর্টিফিশিয়ালি কন্ট্রোল করতে পারবেন না কিন্তু। এবং ফরেন ইনভেস্টর কিন্তু ওই মার্কেট থেকে দূরে থাকে কিন্তু। ওই সময় থেকে কিন্তু তারা কিন্তু বিক্রি করা শুরু করেছে, যার জন্য ওরা তো কিনে তো সবসময় ভালো স্টকই কিনে। স্কয়ার ফার্মা ইজ এ কুইন বি। আমি এখানে স্কয়ারের ফার্মার এজেন্ট না কিন্তু, বাট বলছি যে দিস ইজ আ প্রুভেন স্টক দ্যাট হ্যাজ জেনারেটেড 35-40% রিটার্ন টু অল দেয়ার ইনভেস্টার্স কিন্তু সিন্স ইনসেপশন। এই শেয়ার কিন্তু এখনও কিন্তু যে কোনো সময় 300 টাকা থাকার কথা, ওটাকে 200 টাকা বা 200 টাকার নিচে চলছে কিন্তু এই একটা কারণে একটা। তারপরে এখন যে একটা ফ্লোর প্রাইসের যেটা আছে, আর্টিফিশিয়ালি কোনো কন্ট্রোল করলে এই বিদেশি ইনভেস্টার কিন্তু চলে যাবে কিন্তু। এবং ওরা যে বিক্রি করছে, কারা কিনছে? আমাদের এখানে কর্পোরেট ইনভেস্টাররা মাত্র 20% অর বিলো কিনছে কিন্তু রিটেল ইনভেস্টার, যার রিফ্লেকশন আছে কিন্তু ইয়েতে। এবং আমি বিং সিঙ্গেল ইনভেস্টার, আই ক্যান বাই এনি স্টকস। খেলাধুলা সবাই জানে কোন ইন্ডাস্ট্রিতে হচ্ছে, কিন্তু বিং আ ফান্ড ম্যানেজার, আমি অন্য মানুষের টাকা দিয়ে আমি এগুলি কিন্তু খেলতে পারবো না। তো আমার জন্য কিনতে হবে। আপনি যদি দেখেন আমাদের 22টা স্টকে ইনভেস্টমেন্ট, 12টা, এবং আমরা কিন্তু ইনভেস্ট করি অন লার্জ অ্যান্ড মিড ক্যাপ স্টকসে। তো সেখানে যখন এই ধরনের আপনি যদি দেখেন যে কারা এখন আজকে দেখেন আমাদের 350 টাকা ইয়ের মধ্যে আপনার মাত্র হাতে কোনো কয়েকটা স্টক ছাড়া সবগুলি কিন্তু ফ্লোর প্রাইসে চলে আসে। এবং 50টা থেকে 100টা স্টকের ট্রেড হচ্ছে কিন্তু এখন এই মুহূর্তে 600 থেকে 700 কোটি টাকা ট্রেড হচ্ছে। 15-20 দিন আগেও তো 400 কোটি টাকা ছিল, বুঝছেন? অন্যগুলি বাদে দিলাম। তা আপনি আর্টিফিশিয়ালি কন্ট্রোল করে কোনো মার্কেট ইয়ে করতে পারবেন, তার মধ্যে যে আমরা দিচ্ছি সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি অনেকেই যারা আছেন ভালো শেয়ারে ইনভেস্ট করেন, ব্লু চিপ শেয়ারগুলোতে ক্যাশ ডিভিডেন্ড ছাড়া তারা আর কিছুই পাচ্ছেন না, তারা ট্রেড করার কোনো সুযোগ পাচ্ছেন না। এখন তো আপনি ক্যাশ ডিভিডেন্ড দিলেও দোষ, কোনো সুযোগ নেই, ক্যাশ ডিভিডেন্ড দিলেও দোষ। জি, ঠিক আছে, জি, বোনাস শেয়ার দিলে এক পর্যায়ে স্পেকুলেশন সেটাকে আবার ফ্রি করে দেয়। ওকে, ভালো ফান্ড ম্যানেজার যারা আমরাও দেখেছি যে এই একটা প্রলং ডিপ্রেশন বা একটা এই ধরনের সিচুয়েশন আসে যখন ইকুইটি মার্কেট খারাপ যেতে পারে, তারা ক্যাশ পোর্শনটা বাড়ায়, তারা তখন সেখান থেকে ট্রেজারি এবং অন্যান্য অ্যাসেট ক্লাসে নেভিগেট করে আপনার রিটার্নটা বাড়ানোর চেষ্টা করে। তো এখন আমার প্রশ্নটা ছিল যে ডেফিনেটলি দ্য ইন্ডাস্ট্রি ইজ বিটিং দ্য ইন্ডেক্স, জেনারেল ইন্ডেক্স, এটার ক্রেডিট আপনারা অবশ্যই পাবেন। এবং এটা হয়তো অনেক রিটেল ইনভেস্টর নিজে ট্রাই করলে সেটা বেশিরভাগই পারছে না। কিন্তু আপনার কম্পিটিশনটা যদি আসে অন্য অ্যাসেট ক্লাসের সাথে, যেমন জমি, আমার মা জমি কিনে রেখেছিল একটা, এটার প্রাইস আমার ইন্ডেক্সের চেয়েও বেশি রিটার্ন দিয়েছে, আমার মায়ের গোল্ডও তার চাইতে বেশি। তো আমি এই যে আপনি ইউনিভার্সিটিতে আপনি আমেরিকায় ফাইন্যান্স পড়েছেন, আমি দেশে বিজনেস ফ্যাকাল্টিতে পড়েছি,
এখন শেয়ার বাজার নিয়ে সাংবাদিকতা করছি, আই কুড নট বিট মাই মাদার, অ্যান্ড ইজ দেয়ার এনি পসিবিলিটি যে আমার মায়ের কিছু ক্যাপিটাল মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আনলে শি উড স্মাইল আলটিমেটলি? অফকোর্স এখানে এই ধরনের সিচুয়েশনে আমাদের মতো মতো দেশের জন্য জমিতে ইনভেস্টমেন্ট ইউ ক্যান নো ওয়ান ক্যান বিট ইট। কারেন্ট সিচুয়েশনে এই যে এখন যে আমরা ইউক্রেন ওয়ারের ইম্প্যাক্টে যেটা দেখছি যে যেখানে আপনার দ্য ফুয়েল সারা দুনিয়ার ফুয়েল প্রাইসের উপরে ইম্প্যাক্ট পড়েছে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হ্যাজ বিন ডিসরাপ্টেড, কমোডিটি ফুয়েল প্রাইসের জন্য কমোডিটি প্রাইস হ্যাভ বিন এতে ইনফ্লেশন বেড়ে গেছে গিয়ে, কস্ট অফ লিভিং বেড়ে গেছে গিয়ে, কস্ট অফ রানিং অ্যান অপারেশন বেড়ে গেছে। সেখানে সেই ধরনের সিচুয়েশনে গোল্ড লুকস মোর অ্যাট্রাকটিভ। খালি আমাদের দেশের জন্য বলছি না, সারা দুনিয়ার জন্য। সো ওই আছে। সো আপনার বাট ওই ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে, আপনার পার্ট অফ ইউর ইনভেস্টমেন্ট হতে পারে। আমরা যেটা বলছি যে এক্সিস্টিং মানি মার্কেট রেট যে আছে, যে প্রোডাক্টগুলি আছে, বন্ড বলেন, এফডিআর বলেন, প্রতিরক্ষা সঞ্চয়পত্র বলেন, এই ধরনের ইকুইপমেন্ট যেই রিটার্ন দিচ্ছে তার থেকে আমরা we do our best to give our investors, promoters, যারা আছে তাদেরকে a better rate of return. We will not compete with ইন্ডিভিজুয়াল স্টক। আপনার 50%, 100% আপনার লাভ হবে। আমরা আপনার জমির সঙ্গে আমরা চিন্তাই করতে পারি না, বাট আমরা হ্যাঁ কিছু ইনভেস্টমেন্ট আমরা ওখানে রাখতে পারি। সেটার জন্য একটা আছে কিন্তু আমরা আরেকটা সিটি ব্যাংক তারা চেষ্টা করেছিল রিয়েল এস্টেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, ইনভেস্টমেন্ট ট্রাস্ট যেটা আছে। এটা আপনার স্পেশালি মালয়েশিয়া, সিঙ্গাপুর, এখানে খুবই ফ্লারিশ করছে। ইন্ডিয়াতে খুব একটা করে নেই, ফ্লারিশ করে নেই, আমেরিকাতে মোটামুটি। তো এইটা একটা রিয়েল এস্টেট, আপনি বাইং এট স্টেক ইন দ্য প্রপার্টি, একটা মডেল হতে পারে, একটা যে কোনো একটা ভালো বিল্ডিং স্মলেস্ট ইউনিট অফ মাল্টিপল বিল্ডিংস, কোন একটা অ্যাসেট ক্লাসকে দিয়ে বেস করে করলেন, অথবা আপনি আমাদের মডেলটা একটু ডিফারেন্ট ছিল, হ্যাঁ। তো আমরা এই ধরনের জিনিসে যদি আপনি প্রমোট করতে চান, সেটার জন্য আপনার একটা ট্যাক্স ইনসেন্টিভ লাগবে ফ্রম দ্য এনবিআর। যতক্ষণ পর্যন্ত ওইটা না আসবে ততক্ষণ পর্যন্ত এইটা চলবে না। কিন্তু উই ক্যান টক ফর ডেজ, ইয়ার্স, বাট দ্য প্রোডাক্ট উইল নট, নোবডি উইল ইনভেস্ট ইন দ্যাট। এটা আপনার একটা তো ইনসেন্টিভগুলি থাকতে হবে। এখন এনবিআর এর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই বছর বা আগামী 2-3 বছরে যেটা আছে যে আপনার রেভিনিউ বাজেটটাকে করার জন্য। সেখানে এই মুহূর্তে রিটটা কীভাবে হবে, খালি এসএসসি বললেই হলো না, এটা এনবিআরেরও কিছু প্রত্যেককে যার এন্ড থেকে সাপোর্ট করতে হবে। তো প্রোভাইড অন দ্যাট কিন্তু। তো আমরাও ধরেন আমরা চিন্তা করছি যে আমরাও কিন্তু এখন চিন্তা করছি যে এই সময়ের মধ্যে কিছু ইনভেস্টমেন্ট যদি পার্ক করতে পারি, করা যায় কিনা। উই আর ইভ্যালুয়েটিং। বাট আপনার যেটা আনসার হলো যে আপনার যদি 1 লাখ টাকা যদি একটা থাকে, সেখানে কিছু ইনভেস্টমেন্ট এই ধরনের জমিতে বা ইয়েতে রেখে বাদবাকি টাকাটা আপনার বা আপনার ওটার একটা পোর্শন। আই থিঙ্ক আই গট দ্য আনসার যে আপনি মিউচুয়াল ফান্ড অ্যাসেট ক্লাস হিসেবে, not my mother's entire money, part of her savings, she can try mutual funds. Correct. For a long term investment. That will be yes. When I say long term, at least 2 to 3 years. Okay. Mutual fund flourish করছে না, and আমরা দেখি যে রেগুলেটরকে আপনার এই বাজার যখন অনেক পড়ে যায়, খুব লুক্রেটিভ দামে অনেক ভালো ভালো শেয়ার পাওয়া যাচ্ছে, কন্ট্রারিয়ান ইনভেস্টর যথেষ্ট থাকলে তখন এগুলো একটা সাপোর্ট পায় তাদের ফান্ড যখন এগুলোতে ফ্লো হয়। কিন্তু আমরা করোনার সময় দেখেছি যে মিটিং করতে হচ্ছে মিনিস্ট্রিকে, যে ব্যাংকের সাথে মিটিং করছে, কাম অ্যান্ড বাই। বাট আই থিঙ্ক মিউচুয়াল ফান্ড যথেষ্ট সাইজেবল একটা ইন্ডাস্ট্রি থাকলে এই মিটিংগুলোর দরকার হতো না। তো ডু ইউ থিঙ্ক যে সমস্ত পলিসি আপনার মিউচুয়াল ফান্ডকে বড় হতে দিচ্ছে না, এগুলো সম্পর্কে আপনারা ভোকাল কিনা, সরকারের কাছে এগুলো তুলে ধরেন কিনা? আমরা অলরেডি তুলে ধরেছি। আমাদের মেইন রেগুলেটর তো হলো যে এসএসসি, বাট এটা ছাড়াও আমরা ধরেন এখন আমরা উদ্যোগ নিচ্ছি। এর মধ্যে আমাদের একটা মিটিং আছে যেখানে আমরা সবাইকে অ্যাসোসিয়েশন থেকে সব ফান্ড ম্যানেজারকে দাওয়াত করা হয়েছে। আমরা এর মধ্যেই বসবো, আমরা সেখানের মধ্যে উইল ফর্মুলেট। খালি এসএসসির কাছে গেলেই হবে না, we need to address our issues with NBR
we will need to also address our issues with central bank as well as some other quasi regulator like energy commission বা ইডরা এই বিআইবি এদের কাছেও আমাদের ইয়ে করতে হবে প্রচারেই প্রসার একটা কথা আছে সো ওইটাকে we need to enhance that ইস্যুগুলো যদি একটু বলতেন যেমন একটার কথা আমি এখনো বলতে পারি যে এই কয়েকদিন আগে আমরা প্রি বাজেট ডিসকাশনে ভিআইপিবির এমডি আমাদের বলেছিলেন যে গত বছর এই ফিসক্যাল ইয়ারের শুরু থেকে এখন মিউচুয়াল ফান্ডের ইনভেস্টরদের আসলে ডিভিডেন্ডের উপরে দুইবার কর দিতে হচ্ছে একবার যেটা যে আপনি যখন কোম্পানি থেকে ডিভিডেন্ড পান তো এটি আগে ট্যাক্স ফ্রি ছিল আমাকে আপনি যখন দেন তখন আমার কাছ থেকে ট্যাক্স কাটা হতো আর কি অ্যাট সোর্স অথবা যেভাবেই হোক এখন দুই জায়গাতেই ট্যাক্স কাটা হচ্ছে ইটস এ ডাবল ট্যাক্সেশন এটা নিয়ে আপনার অ্যাসোসিয়েশন থেকে কিছু বলেছেন কিনা জি আমরা আদার ইস্যুসগুলো যদি আমরা শুনছি যে এটা আস্তে আস্তে একটা সলভ করে ফেলবে সামনে যে ফাইন্যান্স বিলটা আছে ওখানের মধ্যে একটা we are expecting আমাদের বলা হয়েছে from both from NBR as well as from the BSEC থেকে বলা হয়েছে বাট কিছু কিছু জিনিস আপনাকে বলছি যেমন এই মুহূর্তে করা যেতে পারে আমাদের এখন ধরেন আইপিও কোটাটা ফিক্সড ইনকাম ফিক্সড মেথড as well as আপনার বুক বিল্ডিং সেখানে যে কোটাটা এখন বলেছে যে রিটেলারদের জন্য এটাকে ছাড়তে হবে তো ছাড়ার মধ্যে হলো কি it's proven it backfired সবচেয়ে বেশি আন্ডার সাবস্ক্রাইব ছিল এখানের মধ্যে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস মানে কাদেরকে কাট করা হয়েছে মিউচুয়াল ফান্ডকে অথচ বলতে চাই রিটেলারদের জন্য এখানে দেখতে হবে যে আমি আগেও বলেছি মিউচুয়াল ফান্ডের মেইন আমাদের টার্গেট কিন্তু রিটেল ইনভেস্টার্স সো সেখানে যদি আমাদের ক্যাটাগরি থেকে আমরা বলছি না যে এখন একদম ডাবল মানে আমাদের আগেরটা যদি থাকে ওটা করলে বেনিফিট পাবে কিন্তু রিটেল ইনভেস্টররা তো স্ট্র্যাটেজিক আর দুনিয়ার সবখানে স্ট্র্যাটেজিক ইনভেস্টরকে কোটা থাকে কিন্তু আপনি টোটালি যদি রিটেলারদের ছেড়ে দেন এটা কোনোদিন হয় না কিন্তু যার জন্য আমরা দেখেছি যে এর মধ্যে কয়েকটা স্টক তো আপনার আইপিওতে সাফার করেছে সো সেখানে এটাতে এইটা কিন্তু আমরা বলেছি এটাকে রিভাইজ করতে আমাদের অলরেডি বিসাকের সঙ্গে আমরা বসেছি কয়েকবারই বলছি আমি বোথ ফান্ড ম্যানেজার পার্সোনালি বসেছে ফ্রম দ্য অ্যাসোসিয়েশন থেকে বলা হয়েছে এবং আমাদের বিসাকের ওখানে আমাদের যে ডায়ালগ ছিল ওখানের মধ্যে 2-3টা ইয়েতে এই কথাটা উঠে এসছে আমাদেরকে বলেছে এটা নিয়ে তারা কাজ করছেন উই আর হোপিং দে উইল বি বাট এটা কিন্তু এখন একটা সময়ের দাবি কিন্তু এটা হলে দিস মার্কেট উইল আমি যে বলছি যে 10% এই ধরনের ইনসেন্টিভগুলি থাকতে হবে কিন্তু এক হলো যে আইপিও কোটাটা বাড়াতে হবে 2 নম্বর হলো যে ডিভিডেন্ডের উপরে যে আপনার যে ডাবল ট্যাক্সেশন এটা তুলে দিতে হবে 3 নম্বর হলো যে ইনফ্যাক্ট আই থিঙ্ক যে ইট শুড বি ইনসেন্টিভাইজড যে আমি যদি ইন্ডিভিজুয়ালি ডিভিডেন্ড পাই সেখানে যে ট্যাক্স দিব মিউচুয়াল ফান্ডের থ্রুতে আসলে ইট শুড বি লোয়ার তাহলে মানুষ নিজে স্পেকুলেট না করে ইন্ডাস্ট্রিটা দাঁড়াবে আর কি এই যে ডাবল ট্যাক্সেশন করে এইগুলি কিন্তু ড্যামেজিং ফর দ্য ইন্ডাস্ট্রি কিন্তু ড্যামেজ যেখানে একটা ইন্ডাস্ট্রি দাঁড় করতে গেলে কিছু ক্যারেট লাগে সে ক্যারেট তো দিচ্ছি না উল্টা পানিশ করা হচ্ছে সো এই জিনিসটা এটা ট্যাক্স এক্সাম্পশন ইন্ডিভিজুয়াল স্টকের উপরে 50,000 টাকা আমাদের ইনভেস্টরদের হলো যে 25,000 টাকা যেখানে আমরা কিন্তু আমাদের দাবি হলো 5 লাখ করে দেওয়া তখন দেখবেন যে আরো ইন্ডিয়াতে একটা কথা বলে না মিউচুয়াল ফান্ড সাহি হ্যাঁ তো কিন্তু তারা কিন্তু আমরা খালি ওদের কথাই বলছি কিন্তু আমাদের এখানে কথা হলে ফির কথা বলে মানুষে ওই মার্কেটটা ওদের আপনার দেখেন ওখানকার আমি বলেছি যে আমাদের জিডিপি থেকে তারা 10 টাইমস বিগার এবং তারা 65% অফ দ্য মার্কেট সাইজ ইন্ডিয়ান মার্কেটের 15% ওদের তো মার্কেট ক্যাপ টু জিডিপি 100% ও ছাড়িয়ে গেছিল হ্যাঁ এটা আপনার ইয়েতে 100% উপরে হলো যে আপনার মার্কেট লাইক চায়না আপনার জাপান হংকং সাউথ আমেরিকা ইউনাইটেড কিংডম এই ধরনের স্ট্রাকচার মার্কেটে তারা তো সবসময় বাট ইন্ডিয়াতে আমার জানার মতে 65 to 70% মার্কেট সাইজ
এবং তাদের ওই মার্কেটের 15 to 20% ইজ মিউচুয়াল ফান্ড। তো চিন্তা করে দেন আমাদের হলো যে এদুরা নুনান্তে পান্তা ফোরায়, সেখানে আমাদের বলছে তুমি গিয়ে মার্কেট করো, এই করো, আমরাও করবো, কিন্তু ওই মার্কেটে যে যেতে হলে একটা যে মার্কেটটাকে নার্চার করতে হবে, নারিশ করতে হবে। ওই এখন যে ডিপ্রেসড মার্কেট, তারপরে আমরা নারিশটা করছি না। নারিশ করলে এখনই কিন্তু মার্কেটে যদি একটু বেড়ে যায়, প্রত্যেকেই আমরা ব্যবসার জন্য আমরা নিজেরাই করব। তো সেখানে আমরা বলছি যে কিছুটা আমাদের ক্যারিয়ার দেওয়া উচিত। এই যে আপনার যে ডিভিডেন্ড বোর্ডের এক্সাম্পশনটা, সেখানে যদি 25,000 টাকা দিয়ে 5 লাখ টাকা করা হয়, এটা কিন্তু রিটেল ইনভেস্টররা লাভবান হবে। তো আমরা ওটা বলছি। তারপরে আপনার যে আরেকটা হলো যে বন্ডে দেখেছি আমরা যে সুকুক বন্ডটাকে প্রমোট করার জন্য আমরা দেখেছি বিসাক থেকে বলছে যে 3% অফ দি ইনভেস্টমেন্ট ইউ হ্যাভ টু ইনভেস্ট ইনটু দি বন্ড মার্কেট। সিমিলারলি আমি বলছি যে যারা লিস্টেড কোম্পানি, তাদের ইনভেস্টমেন্টে 5% যদি ইনভেস্ট করে ইনটু তাদের ইনভেস্টমেন্টে 5% ইনটু মিউচুয়াল ফান্ড, দ্যাট উইল প্রমোট। আরেকটা হলো যে আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্সটা, সেটাও একটা মিউচুয়াল ফান্ডকে দিতে হয়। জি, গেইন ট্যাক্সটা এইটা গত বছর থেকে এই করেছে। এটা এখন একটা করতে একটা ফান্ডের লিকুইডেশনের সময় এই প্রবলেম হয়েছিল, আমরা যতটুকু জি মনে করি। জি জি এমসি এর একটা ফান্ড। জি। সো এইসব জিনিস যদি করা যায়, আর আমরা বলছিলাম যে এজেন্সির জন্য এক্স্যাক্টলি, আমি যদি ইন্ডিভিজুয়ালি ক্যাপিটাল গেইন করি ইটস ট্যাক্স ফ্রি, অ্যান্ড মিউচুয়াল ফান্ডের থ্রুতে আসলে ইটস ট্যাক্সেবল ক্যাপিটাল গেইন। কারেক্ট। তাহলে আমি তো মিউচুয়াল ফান্ড কিনবো না। গট ইট। সো এইসব জিনিস কিন্তু সময়ের দাবি, কিন্তু এইগুলি যদি হয়, সেখানে কিন্তু একটা কোম্পানি কিন্তু আমি এখনও বলছি আপনার, আমরা যদি এই মার্কেটে যদি 1,60,000 কোটি টাকা মার্কেট হতে পারে কিন্তু, এবং এটা যদি আসে, তখন দেখবেন কিন্তু এই যে রিটেল ইনভেস্টররা কিন্তু লাভবান হবে, কারণ ইট উইল রিডিউস দি গ্যামলিং অ্যান্ড আদার উল্টাপাল্টা নিউজ, বিকজ ফান্ড ম্যানেজার উইল নট ইনভেস্টার লাইক গ্যামলার্স, কিন্তু তারা করবে না কিন্তু। আর এখন যেটা হচ্ছে, রিটেল ইনভেস্টররা কিন্তু যে ইনফরমেশন ইজ দ্য কি টু এনিথিং, কিন্তু যখন একটা ভুয়া ইনফরমেশন আসে, মার্কেট অনেক ম্যাচিউরড হবে, যেটা আমাদের অভাব অনেক। যেটা অভাব, এবং এই বাজার নিয়ে যে এত কেওয়াস এন্ড এত নয়েজ হয়, তো এইগুলি দেখেন একবার যে তো এই রিটেল ইনভেস্টরের কাছে যখন খবরটা চলে আসে, তখন অলরেডি কিন্তু যারা পয়সা বানায় ফেলছে, কিন্তু ওরা এক্সিট মোড করে, কিনে হলো রিটেল ইনভেস্টর, যারা একটা প্রভাব পড়ে কিন্তু অন দি, এন্ড ইটস আ নেভার এন্ডিং সাইকেল। ইটস আ হিউম্যান নেচার। আপনি লাভ করলে কিন্তু মনে থাকে না, কিন্তু লস করলে আপনি সারা জীবন মনে থাকে কিন্তু। তো সেখানে কিন্তু ওইটাও একটা কারণ হলো ডিপ্রেস মার্কেটের জন্য। সো এইসব জিনিসের উপরে কাজ করা উচিত কিন্তু। আই থিঙ্ক গভর্নমেন্ট শুড এগুলোতে খুব এখন শক্তভাবে এগুলোতে নজর দেওয়ার সময় এসছে। আমরা এবার আপনার বিষয়ে আসি। আপনি আপনি উদ্যোক্তা পরিবারের সন্তান, আপনার পিতা দেশের প্রথম প্রাইভেট সেক্টর নন লাইফ ইন্স্যুরেন্সের ফাউন্ডার। আপনি পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে, দেশে এসে এন্টারপ্রেনার হিসাবে ইউ হ্যাভ প্লেড এ ট্রিমেন্ডাস রোল ইন প্রমোটিং মিউচুয়াল ফান্ডস। আপনি কি ফান্ড ম্যানেজার হতে চেয়েছিলেন কখনো? লাইক আমরা জানি অনেকগুলো এখনকার টপ অ্যাসেট ম্যানেজার, তাদের ফান্ডগুলো যখন লঞ্চ হয়, আপনি আপনার ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি থেকে তাদেরকে যথেষ্ট ফান্ড দিয়েছেন, ইউ রিলাইড অন দেম। আপনি নিজে ফান্ড ম্যানেজার হতে চেয়েছিলেন কিনা কখনো? সবসময় আমি পড়াশোনা করেছি ফাইন্যান্সের উপরে। আই অলওয়েজ হ্যাড মাই ড্রিম টু বিকাম অ্যান ইনভেস্টমেন্ট ব্যাংকার। ওকে অলওয়েজ একটা ছিল যে ড্রিম ছিল যে নিউ ইয়র্কে আপনার মিড টাউন ম্যানহাটনে আমার একটা স্কাই স্ক্র্যাপের উপরে একটা ওভারসিং দি হাডসন রিভার বা কোনো আমার একটা বড় একটা অফিস থাকবে। But the reality was, my father asked me to come back. I came back, joined the business, family business, trading দেখতাম, ইন্স্যুরেন্সে আমি ছিলাম, ইন্স্যুরেন্স কোম্পানিতে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স নাম শুনেছিলাম নিশ্চয়ই। সো ওখানে I was sitting in the board and looking after then I eventually at some point of time back in 2009 I joined আমি বোর্ড থেকে আমার রেসপন্সিবল ছিল ইনভেস্টমেন্ট। I used to look after our investments দেখতাম, এবং 2009-তে আমি আপনার
I was board entrusted me with the responsibility of the running the আমাদের সিকিউরিটিজ। আমি কিন্তু ইনভেস্ট আমার গ্রিন ডেল্টাতে থেকে যখন ঢাকা স্টক এক্সচেঞ্জ লাইসেন্সটা কিনি আমরা 2006-এ, 2007-এ কিনি আমরা চিটগং স্টক এক্সচেঞ্জের লাইসেন্স, এবং 2011 আমরা 11-তে আমরা লাইসেন্স পাই, 2010-এর শেষের দিকে আমরা লাইসেন্স পাই মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স। তো এগুলিতে আমার একটা কন্ট্রিবিউশন ছিল, 12 পর্যন্ত আমি ইয়েতে ছিলাম। I always had my এরপরে I wanted to pursue my dream to become a fund manager. আমার 2000 আমি যখন 2009-10-এ যখন প্রাইভেট সেক্টর থেকে মিউচুয়াল ফান্ড AMC লাইসেন্স দিচ্ছিল, so we invested into few আমাদের, and we contributed heavily into the mutual funds investment. And it was a story of dissatisfaction. Yeah, এবং that was one of the reasons that why I wanted to start my own company, Vanguard. আমরা শুরু করি এপ্রিলে লাইসেন্স পাই। পাওয়ার থেকে আমরা এই মুহূর্তে আমাদের তিনটা ফান্ড আছে, দুটা ক্লোজ এন্ড ফান্ড, একটা হলো বিডি ফাইন্যান্স ফান্ড, ইনিশিয়াল সাইজ ছিল 104 কোটি টাকা, এবং পরে রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, ওইটা আপনার 158 কোটি টাকা, এবং তারপরে আমাদের 19 মার্চে আমরা শুরু করি ওপেন এন্ড ফান্ড, ভ্যানগার্ড গ্রোথ ফান্ড। সো 10 কোটি টাকা তুলেছিলাম। সো এই তো চলছে। উই আর আ মিড সাইজ ফান্ড ম্যানেজার। সো এবং আমরা এটা ছাড়া আমরা আসার পরও আমরা আমরা কিন্তু এখনও কিন্তু বেশ কিছু প্রত্যেকটা ফান্ডকে আমরা যতটুকু চেষ্টা করেছি আমরা প্রত্যেককে সাপোর্ট করেছি, এবং দেয়ার আর সাম গুড কোম্পানিজ। 250 প্লাস 250-60 কোটি টাকার মতো তুলেছেন আমরা 260 তুলেছি। ওকে। এবং এখন আমাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হলো যে 305 কোটি টাকা পোস্ট ডিভিডেন্ড, এবং আমরা 110 কোটি টাকার প্লাস আমরা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছি কিন্তু। সো and within the last 5-6 years the growth is 65%. Okay. In a market যেখানে prolonged depressed market ছিল। ওকে, না ডেফিনেটলি যে কোনো গ্লোবাল বেঞ্চমার্কে ইটস এ গুড পারফরম্যান্স। এখন আমাদের ম্যাক্রো ইকোনমি, জি, হোয়াট ডু ইউ ফোরসি অ্যান্ড অলসো দ্য মার্কেট? আমাদের ধরেন গত 3-4 বছর ইজ এ স্ট্রাগল। ফার্স্ট ছিল যে আমাদের কোভিড, অ্যান্ড দেন কারেন্ট যে ইউক্রেন ওয়ারের এফেক্টটা, যেটা একটু আগে বলেছি, আমাদের এখানে ইউনো ফুয়েল কস্ট বেড়ে গেছে, যার জন্য আপনার কমোডিটি প্রাইস হ্যাভ গন আপ সিগনিফিকেন্টলি। এরপরে ধরেন এটার সঙ্গে আমাদের কারেন্সি ডেপ্রিসিয়েশন, এটা ধরেন আমি আসছি, এটা আপনার করেছে যে সাপ্লাই চেইন হ্যাজ গট বিন ডিসরাপ্টেড রিসেন্টলি। আমরা যে এবং গভর্নমেন্ট এটাকে করার জন্য কমোডিটি প্রাইস ইন্ডেক্স শট আপ, ইনফ্লেশন ওয়েন্ট আপ, বিকজ আমাদের এই ইকোনমি ইজ ইম্পোর্ট ড্রিভেন। সো আমাদের যে এগুলিকে নিত্য নৈমিত্তিক জীবনের জিনিসপত্রের জন্য যেগুলি আমাদের কিনতে হয়, সেই এইগুলি এখন কোনো কষ্টও বেড়ে গেছে। ইনফ্লেশন বেড়ে যাওয়াতে আমাদের টাকা ডিভ্যালুয়েশন হয়েছে 30%-এর মতো হয়ে গেছে। সো ইউনিট এটার একটা ইম্প্যাক্ট আছে। এরপরে যখন IMF-এর যে আমরা যে নতুন যে ফ্রেশ যে একটা ফান্ডটা আমরা লোন পেয়েছি, যে ওটার জন্য যে শর্তগুলি আছে, যেমন আপনার সাবসিডি বন্ধ করে দিতে হবে, আপনার ট্যাক্স ব্র্যাকেটটা বাড়াতে হবে। আমি জাস্ট কয়েকটা বলছি। এরপর আরেকটা আছে যে আপনার ইন্টারেস্ট রেট। সো এই ইন্টারেস্ট রেটটা হয়তো গভর্নর যেটা বলেছেন যে ইন্টারেস্ট রেট ব্যারিয়ারটা তুলে দিচ্ছে। আপনার ডলারের সঙ্গে যে টাকার যে ইয়েটা এখন ফিক্সড যে না রেখে এটাকে মার্কেট ড্রিভেন করবে। সো এখানে দেখা যাবে যে আপনার ইন্টারেস্টের দেখা যাবে মানি মার্কেটে কিন্তু বেশ কিছু ফান্ড ফ্লো হবে। হ্যাঁ, তো এইটা একটা হবে। আরেকটা হলো যে বিদেশি আমাদের যে রেমিটেন্স মার্কেটটা, এখানে যদি ওই জিনিসটা যদি হয় সাবজেক্ট টু দ্যাট, তখন কিন্তু একটা ফ্রেশ ফান্ড ফ্লো আসবে, কিন্তু যার একটা রিফ্লেকশন আমাদের ক্যাপিটাল মার্কেটে পড়বে কিন্তু। সো দেয়ার ইজ কিন্তু আপনার দেয়ার ইজ আ হোপ ইজ দেয়ার, বাট আমাদের সামনের কয়েক বছর সময়টা খুব একটা না, বিকজ
যত কথাই বলুক না কেন, ইনফ্লেশন ইজ 22% প্লাস, অ্যান্ড কমোডিটি প্রাইস ইন্ডেক্স যদি আমরা ধরি, দ্যাট ইজ ডিপ্লিটেড বাই 14.5%. সো দিজ আর দ্য চ্যালেঞ্জেস আর দেয়ার। আর ফ্লোর প্রাইসটা তো আছে। আমার মনে হয় ফ্লোর প্রাইসটা এখন সময়ের দাবি, এটা তুলে দেওয়া উচিত। তুলে দিলে মার্কেটটা হয়তো 30%, 40%, আমরাও পড়বো কিন্তু এখন ধরেন আমি বলছি যে এই বিএটি গত বছর ছিল 1,000 টাকা, আজকে আপনার 500 টাকাতেও কিন্তু ট্রেড হয় না, কিন্তু ফ্লোর প্রাইসে পড়ে আসে। সো ফ্লোর প্রাইস তুললে এটা খুব বেশি হলে 450 বা 450 টাকার মধ্যে আসবে, কিন্তু তখন কিন্তু আমরাই কিনবো। কিন্তু এখন আমরা কিনছি না, বিকজ আমি জানি যে ফ্লোর প্রাইস তুললেই এটা 450। আপনি তো এটা করবেন না। সো আমার কথা হলো যে আমার যদি ইনফেকশন থাকে, আমি ওষুধ খাই, ভমিট যা হওয়ার হয়ে যাবে। ভমিট করার পরে আমার তো খিদা লাগবে। তো ওই সময়টাই আমার এই 3-4 মাসের একটা ইয়েটা যদি এখন নেই, তাহলে কিন্তু ভালো সময়টা আসবে, কিন্তু মার্কেটটা আসবে, মার্কেট ঘুরবে। এটা দের ইজ নো ইফ অ্যান্ড বাট, ইট ইজ গোনা হ্যাপেন। দেখেন ফ্লোর প্রাইসটা কিন্তু নেভার ওয়ার্কড। 2011-তে মার্কেট ক্র্যাশের পরে ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিল, ইট ডিডন্ট ওয়ার্ক। ফ্লোর না, ওটা ওই যে ইন্ডেক্সের সার্কিট ব্রেকার, ওই একই তো। আপনি ধরেন সার্কিট ব্রেকার ছিল ফর পার্টিকুলার ডে। হ্যাঁ, এইটা আমরা যাই করি না কেন, আপনি দেখেন ওই সময়টা একবার হয়েছিল যে দিনে 3 বার একই রেগুলেশন 3 বার ডিফারেন্ট ওয়েতে এসেছিল, ঠিক আছে। দিজ আর সাইন অফ নিয়ন্ত্রক সংস্থার অস্থিরতা। এক্স্যাক্টলি। 2011-তে হয়েছিল এটা, ইট ডিডন্ট ওয়ার্ক। 2020-এর দিকে বোধ হয় ওই সময় খায়রুল স্যার উনি তখন এটা বসছেন, ইট ডিডন্ট ওয়ার্ক। এই মার্কেট আবার যে এই রেজিমটা শুরু হয়, এই শিবলি রুবাইদের আর নতুন ওনারা নেতৃত্বে যে নতুন বিসেক কমিশন আসার পরে এই মার্কেট যে গ্রো করলো, ইট ইজ বিকজ ওনারা এসে কিন্তু ফ্লোর প্রাইস তুলে দিয়েছিল। কিন্তু এখন আবার এই ইউক্রেন ওয়ারের পরে এই সময়টা ফ্লোর প্রাইস দিয়েছে। দিস ইজ প্রুভেন। আর এই মার্কেটে যেটা হচ্ছে, এই ফ্লোর প্রাইসে আসার জন্য বিদেশিরা এখান থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। বিদেশি যে এবং এগুলি হয়েছে কিন্তু যে তারা তো আপনার অন্য কোনো শেয়ার কিনবে না, তারা ভালো ব্লু চিপ শেয়ারে কিনে। ব্লু চিপ শেয়ার কিনলে এই মার্কেটে পড়েছে কোন শেয়ারগুলি? ব্লু চিপ শেয়ারে কিন্তু পড়েছে, কিন্তু খেয়াল করে দেখেন, বেশি সব কিছু পড়েছে, ব্লু চিপ শেয়ার পড়েছে। তো এইটা যদি তুলে দেয়, তখন দেখবেন যে আবার কিন্তু 100 কোটি টাকা আপনি একটা ফ্রেশ ফান্ড পেলেন আজকে। জি, হ্যাঁ, রাইট নাও এই রোববার থেকে আপনি ইনভেস্টমেন্ট করা শুরু করবেন। হাউ উইল ইউ ইউটিলাইজ দিস ফান্ড? উই উইল ইনভেস্ট অ্যাজ পার দি আমাদের যে রিসার্চ টিম, ইনভেস্টমেন্ট টিমের ইয়ে মধ্যে আমরা এখনও কিন্তু উইল ইনভেস্ট ইনটু একই ধরনের স্টকে কিন্তু করব, এর বাইরে যাব না আমরা। বিকজ এখন কিনলে বেটার হবে যে কম দামে কিনছি, কিন্তু কম দামে অ্যাট্রাকটিভ প্রাইসে আই উইল বাই ডেফিনেটলি দ্য ব্লু চিপ শেয়ার্স উইথ আপনার প্যাটিতে, আপনার একটা বার্গারে প্যাটিটা কত বড় জুসিয়ার হয় সেটা ইম্পর্টেন্ট। কিন্তু এর মধ্যে আমি হয়তো এই মুহূর্তে আই উইল নট ইনভেস্ট 80%, 85% ইন্টু ওয়ান। আমি ইনভেস্টমেন্ট টুয়ার্ডস গুড শেয়ার্সে, অ্যান্ড আই উইল স্টিক টু লার্জ অ্যান্ড মিড ক্যাপ। আই উইল ইনভেস্ট ইন্টু কী বলে মানি মার্কেটের মধ্যে ভালো বন্ড থাকলে দেখব, যেগুলি আপনার খালি রিটার্ন না, বন্ডের ক্ষেত্রে আপনার হু ইজ দ্য ইস্যুয়ার, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, এবং তাদের কুপন পেমেন্ট করার মতো ক্যাপাসিটি আছে কিনা, সদিচ্ছা আছে কিনা সেটা দেখতে হবে। কিন্তু তো ওরকম দেখে করব আমরা। ভালো ব্যাঙ্কগুলি বা ভালো লিজিং কোম্পানিতে এফডিআর করব। এছাড়া কিছু জমিতে আপনি যদি বললেন, আমরা ওরকম কোনো কিছু ইনভেস্টমেন্ট পার্ক করতে পারি, নট টু মাচ। আরেকটা হলো যে আমরা সবসময় করি যে যার জন্য আমাদের এই যে প্রলং ডিপ্রেস মার্কেটও আমরা যে করছি, আমরা ফ্রেশ আইপিওতে ভালো কোম্পানি যদি আসে, সেই কোম্পানি লো কস্ট ইনভেস্টমেন্ট যেটাকে বলা, সেখানে একটা মার্কেটে আরেকটা ইয়েতে বলছে যে এই যে গ্রিনফিল্ড ইনভেস্টমেন্টগুলিকে আবার চালু করে দেওয়া হচ্ছে, যেটা 2011-তে বন্ধ হয়ে গেছে। আরেকটা হলো যে আপনার এই লিস্টেড নন লিস্টেড কোম্পানির যে এখন তো 7% আছে, হ্যাঁ, সো সেইটাকে 15% রাখা উচিত, যাতে করে নতুন ভালো কোম্পানিগুলি এই যে ধরেন আমাদের, হ্যাঁ,
তো এখানে আমাদের ভালো কোম্পানিগুলো এখানে আসতে চায় না কিন্তু। তো যদি ওরা যদি বেটার রিটার্ন পায় সবাই আসবে কিন্তু এখানে, ওতে ইনসেন্টিভ দেওয়া Okay. উচিত। আর বিদেশি যেসব কোম্পানিগুলি এখানে বাংলাদেশে ব্যবসা করছে তাদেরকে এখানে তাদের বিভিন্ন ওরা বের করা উচিত কেন তারা এখানে মার্কেটে আসতে যায় না। ওদের সঙ্গে বসে একটা যদি নতুন ফ্রেমওয়ার্কের আন্ডারে একটা পলিসি ওদেরও কিছু ইনসেন্টিভ থাকুক, বাট আমাদের এখানে যদি ওদের ওদেরকে যদি বাধ্য করা হয় যে আমাদের দেশে ইনভেস্ট করা মানে লিস্টেডের জন্য, সেখানে কিন্তু আমরাই কিন্তু লাভবান হবে। সো ওই ধরনের এইটা আসলে তখন মার্কেটের ইয়েটা অনেক বেড়ে যাবে কিন্তু। টপ 5 স্টকস ইন ইয়োর ওয়াচ লিস্ট, জি, যেগুলো আপনি ইকুইটিতে যেগুলো কিনবেন, তো প্রথম 5টার নাম যদি বলেন। স্কোয়ার ফার্মা, ম্যাক্সিমাম আমরা কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমরা 25% আমাদের যা আছে, বিকজ উই Maximum. বিলিভ দ্যাট ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি হ্যাজ গট পটেনশিয়াল, বিগ পটেনশিয়াল। আমরা ব্যাংকিং সেক্টরে এখানে এই করি না, বিকজ একটাই কারণ হলো গভর্নেন্সের ব্যাপার, ওটা দিয়ে আমরা খুব একটা হ্যাপি না, যার জন্য আমরা কিন্তু ব্যাংকিং সেক্টরে যে আপনার অন্য সবাই কিন্তু বেশিরভাগই ইনভেস্ট করে ইন্টু ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল সেক্টর, আমরা কিন্তু এখানে নাই। ব্যাংকের মধ্যে আমাদের উই লাইক সিটি ব্যাংক, উই লাইক ব্র্যাক ব্যাংক, Grameenphone is a very good share to have it. IT সেক্টরের মধ্যে আমি মনে করি 2-3টা কোম্পানি তো খুবই ভালো, যেমন স্পেশালি ADN, they have done tremendously well. You still hold ADN Telecom? Yeah. আর আমি কোনো আপনার মাধ্যমে আমি কাউকে প্রমোট করছি না, না, আপনার ফান্ড কিভাবে আপনি অপারেট করছেন? Lafarge is a good stock to hold. এবং এর মধ্যে কিছু কিছু ডিল যে হয়, আপনার একটা ইনফরমেশন ইজ দ্য কি টু ইট। সব ইনফরমেশন আমরা নেই এটা না, আমরা কিন্তু ইনফরমেশন যেটা পাচ্ছি বাজারে, আমরা তো বাজারে বাইরে না, আমরা পাচ্ছি কিন্তু। তো এখান থেকে আমরা দেখছি যে কোনটার ভিতর কিছু আপনার ট্রু স্টোরি আছে, কোনটা সাবস্টেন্স আছে, ওটা দেখে আমরা ইয়ে করি। কিন্তু এখনও 2-3টা স্টোরি আছে, এখনও বাংলাদেশে এখনও আছে, সো নাম বলছি না, বাট আমরা দেখি, কিন্তু দেখে আমরা চেষ্টা করি যে প্রুডেন্ট ইনভেস্টমেন্ট করতে আর কি। আপনারা যে রেটে একটা ডাবল ডিজিট মোটামুটি রিটার্ন আছে ইন্ডাস্ট্রি থেকে অন অ্যাভারেজ, তো অন্যান্য অ্যাসেট ক্লাসের সাথে এই কম্পিট করার জন্য এই রিটার্নটা হয়তো খুব একটা লুক্রেটিভ না। তো আপনি কিছু পলিসি চেঞ্জের কথা, যে সমস্ত প্রেসক্রিপশনের কথা বলেছেন, এর বাইরে আর কোনো ফ্যাক্টর আছে কি না যেটা উইল হেল্প ইউ টু কম্পিট উইথ আদার অ্যাসেট ক্লাসেস? দেখুন, যেখানে মার্কেটটা প্রলং ডিপ্রেস মার্কেটে আমরা এই ধরনের পারফরমেন্স করেছি মোরালেস, সেখানে মার্কেট যখন আপনার ভালো থাকবে, ভালো হওয়ার জন্য কী জিনিসগুলি করতে হবে, আমি পলিসি লেভেলগুলিতে আমি অলরেডি বলেছি, আই উইল নট রিপিট ইট। মার্কেটটা ভালো হয়ে গেলে দেখবেন যে দি সিনারি উইল চেঞ্জ। এই ডিপ্রেস মার্কেটে যদি ইফ ইউ ক্যান জেনারেট দিস সর্ট অফ রিটার্ন, ভালো মার্কেটে তো আরও বেশি রিটার্ন হবে কিন্তু। এবং এটা কিন্তু এই মার্কেট যে আপনার এই মার্কেট থেকে এইটা সম্ভব। কিন্তু আমি যদি বলছি যে আমাদের এই যে এখন যে ফান্ড সাইজ যেটা আছে, সেটা আপনার অ্যানাদার 30% রিটার্ন এখন বুল মার্কেট হলেই দেখবো, বিকজ রিটার্নগুলি হবে কি, স্কোয়ার ফার্মা যদি এখন যেটা যে লেভেলে 200 থেকে 300 যায়, হ্যাঁ দেখবেন যে এটা রিটার্নটা দেখবেন। হ্যাঁ, সো আমি আর অন্য নাম গেলাম না, সিটি ব্যাংক, there are some shares are running at a very very low price multiple কিন্তু। হ্যাঁ, সো সেখানে কিন্তু দেখবেন যে এখনও কিন্তু দিস এ গুড টাইম টু ইনভেস্ট, সবগুলিতে না, বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে। দ্যাট মিনস বাজার ঘুরে গেলেই আপনাদের যে সমস্ত প্রেশাস স্টকগুলো আপনারা হোল্ড করছেন, সেগুলো সিম্পলি আপনার 20 থেকে 30% রিটার্ন দিয়ে দিবে। কারেক্ট। ওকে, অসংখ্য ধন্যবাদ। লেটস হোপ ফর দ্য বেস্ট। মিউচুয়াল ফান্ডে And স্মল সেভাররা ইনভেস্ট করুক। আমাদের ওপেন এন্ড ফান্ডে 2019 থেকে এখন পর্যন্ত 65% রিটার্ন। সো দ্যাটস দ্য এসেন্স অফ দ্যাটস ওয়াই যে স্মল সেভাররা নিজেরা আপনার স্টক মার্কেটে instead of burning their fingers there, they should go through mutual funds and of course good mutual funds. Leave your investment to the professionals and let us do work for you for your better return. অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ। দর্শক, নিজে শেয়ার বাজারে ট্রাই করা এটি আসলে সবার কাজ নয়, যারা
যথেষ্ট বুঝে শুনে করতে পারেন তারা নিশ্চয়ই নিজের কাজটি নিজেই করবেন। কিন্তু যারাই মনে করছেন যে এটি আমার জন্য ঝুঁকিপূর্ণ, তাদের জন্য সারা পৃথিবীতেই একটা আদর্শ ভেহিকেল হচ্ছে মিউচুয়াল ফান্ড লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে। অ্যান্ড বাংলাদেশে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি অনেক বছর ধরেই বাজারকে বিট দিয়ে আসছে ডেফিনেটলি। তো এটি হয়তো সঞ্চয়পত্র বা স্বর্ণ এই সমস্ত অ্যাসেট ক্লাসের সাথে যথেষ্ট কম্পিট করে খুব আউটপারফর্ম করতে পারেনি। তবে সঞ্চয়ের একটা অংশ মিউচুয়াল ফান্ডকে দেওয়া যেতে পারে। অবশ্যই সেখানে ভালো মিউচুয়াল ফান্ড ম্যানেজার কারা তাদেরকে খুঁজে বের করতে হবে আমাদেরই। পরের পর্বে দেখা হচ্ছে।